হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ছি, যাব কাশীপুর রাজবাড়ি আর রঞ্জনডি ড্যাম। রঞ্জনডি ড্যামকে যোগমায়া ড্যামও বলে, আর শুনেছি নাকি এটাকে পুরুলিয়ার সুন্দরবন বলা হয়। তা বেশি বকবো না, আমার সাথেই চলুন, একেবারে সামনে থেকে দেখবেন কেমন লাগছে। এগিয়ে চলেছে, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, তো আসুন আমার সাথে এগিয়ে যাই কাশীপুরের দিকে। এখান থেকে কাশীপুর 35 কিলোমিটার মতো রাস্তা। এই অ্যালবাম রিসর্ট থেকে কাশীপুর 35 কিলোমিটার, আর কাশীপুর থেকে রঞ্জনডি ড্যাম 10 কিলোমিটার, মানে টোটাল 45 কিলোমিটার রাস্তা এখন আমাদের যেতে হবে। ড্রাইভার বলছে আনুমানিক 1 ঘন্টা 15 মিনিট লাগতে পারে। তো যাওয়া যাক, কথা বাড়াবো না, আসুন। আমাদের রিসর্টের লোকেশানটা খুব সুন্দর, একেবারে ফাঁকা নিরিবিলিতে, আর রাস্তাটা তো বলতেই হবে না। এই ভরা বসন্তে চলে এসেছি পুরুলিয়াতে। আজ আমি এখন বরন্তিতে। বসন্তের রঙে তো নিজেকে রাঙাবো, কিন্তু প্রথম গন্তব্য উল্টো হয়ে যাচ্ছে। প্রথমে যাচ্ছি ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য। আজ আমরা কাশীপুর রাজবাড়ির দিকে। তা পুরুলিয়া এসে এখনো পলাশের গন্ধ পেলাম না, অথচ ইতিহাসকে ছুঁতে চললাম। এটা একটু আশ্চর্য লাগলেও এটাই ঘটছে আমাদের সাথে। আমরা প্রথমেই চলে যাচ্ছি কাশীপুরের ইতিহাস জানতে। এই গরন্তি গ্রামটা খুবই ছোট, আর আদিবাসীদেরই বাস মেনলি। বাতাসে যেমন পলাশের গন্ধ, সাথে আরেকটা গন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে। চলে এসেছে নির্বাচন, তাই ছোট ছোট বাড়িগুলো বাদ যায়নি দেওয়াল লিখন থেকে। কাশীপুর রাজবাড়ির সাথে এক বিখ্যাত মানুষের যোগ আছে। তিনি আর কেউ নন, আমাদের বাংলার সেই বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এখানে এসেছিলেন ব্যারিস্টার হিসেবে। তিনি এখানে একটি আইন সংক্রান্ত মামলায় প্রথম আসেন, এবং তারপর থেকেই তিনি এখানে থেকে যান। বেশ কয়েক বছর ছিলেন এখানে। তিনি প্রথম আসেন 1872 সালে। রঘুনাথপুর পৌরসভা পেরিয়ে এলাম আমরা। আমাদের গাড়ি এইমাত্র রঘুনাথপুর পেরোলো। গুগল দেখাচ্ছে এখান থেকে আর 14 কিলোমিটার আছে কাশীপুর রাজবাড়ি। রাস্তাটা বেশ ভালোই, আসতে খুব একটা প্রবলেম হয়নি, তবে এই রাস্তায় বেশ কিছু হাম্প রয়েছে, তাই বাইকাররা খুব সাবধানে গাড়ি চালাবে। চলে এসেছি আদ্রা স্টেশনের কাছে আমরা। জ্যাম লেগেছে কারণ গেট পড়েছে, একটু আগে লোকাল গেল। পৌঁছে গেছি কাশীপুর রাজবাড়ির ভিতরে। যদিও সামনে লেখা ছিল বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমি কল্পনাই করতে পারিনি যে কাশীপুর রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো কাশীপুর রাজবাড়ির ভিতরটা। কারণ কাশীপুর রাজবাড়ি শুধুমাত্র দুর্গাপূজার সময় খোলা হয়, বাদবাকি সারা বছর বন্ধ থাকে। আর এখানে যারা দারোয়ান আছেন
তাদেরকে রিকোয়েস্ট করাতে আজকের জন্য আমাকে ছাড় দিয়েছেন। আমরা কয়েকজন মিলে ভিতরে এসেছি, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর আপনারা আজ পর্যন্ত যা কাশীপুরের ভিডিও দেখে থাকবেন সেটা হয়তো অনেক ক্রাউডেড, কারণ পূজার সময়ের ছবি। তা আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ একেবারে নিরিবিলিতে কাশীপুর রাজবাড়ির ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এবং তার সাথে সাথে স্থাপত্যটাকে আমি আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। এবং আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি জানার চেষ্টা করব পুরুলিয়ার এই বিখ্যাত কাশীপুর রাজবাড়ির কিছু অজানা কথা। মধ্যপ্রদেশের উজ্জয়িনী, ধাননগর, ঝালদাপাড়া, গড়পঞ্চকোট, মহারাজনগর, গ্রামবনী ইত্যাদি জনপদ ক্রমে সরতে সরতে পঞ্চকোট রাজবংশের শেষ রাজধানী হয় কাশীপুর। শুধুমাত্র ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি অত্যন্ত সংস্কৃতিমনস্ক একটি স্থান। রাজারা সংস্কৃতির খুব পৃষ্ঠপোষক ছিলেন। রাজদরবারে বিভিন্ন প্রান্তের পণ্ডিতদের নিয়ে রীতিমতো নবরত্ন সভা বসত এখানে। যদিও সেসব কিছুই এখন আর নেই, কালের অতল তলে তলিয়ে গেছে। 1832 থেকে 1914 সালের মধ্যে এই রাজবাড়ির বিরাট পরিবর্তন হয়। রাজা নীলমণি সিংহদেও এবং তার সুযোগ্য পুত্র জ্যোতিপ্রসাদ সিংহদেবের হাত ধরে কাশীপুর রাজবাড়ি এক অনন্ত কৃতিত্বের নিদর্শন হয়ে দাঁড়ায়। প্রবেশ করছি, দেখি ভিতরটা কেমন। এই সেই জায়গা যেখানে প্রতি বছর দুর্গাপূজা হয়। 1832 থেকে 1914 সালের মধ্যে এই রাজবাড়ির বিরাট পরিবর্তন হয়। রাজা নীলমণি সিংহদেও ও তার সুযোগ্য পুত্র জ্যোতিপ্রসাদ সিংহদেবের হাত ধরে কাশীপুর রাজবাড়ি এক অনন্ত কৃতিত্বের নিদর্শন হয়ে দাঁড়ায়। সে সময় রাজবাড়ির দরবার থেকে ভেসে আসতো ঝুমুর, ভাদু সহ বিষ্ণুপুরের উচ্চ ঘরানার বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত। মৃদঙ্গের বোল আর বাঁশির মিঠে সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে থাকত। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1832 সালে পুরার কেশরগড় থেকে পঞ্চকোট রাজ কাশীপুরে তাদের রাজধানী স্থাপন করেন এবং সে বংশে মোট 7 জন রাজা থাকলেও বিশেষ করে যে দুজনের নাম উঠে আসে তারা হলেন নীলমণি সিংহদেও ও তার পুত্র জ্যোতিপ্রসাদ সিংহদেও। তৎকালীন মালভূমে বিভিন্ন কল্যাণমূলক কাজে তারা নিজেদের নিয়োজিত রেখেছিলেন। নীলমণি সিংহদেও ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সিপাহী বিদ্রোহের সময় তার নেতৃত্বেই পুরুলিয়া ট্রেজারি লুট হয়েছিল। রাজবাড়ি থেকে ফিরে চললাম রঞ্জনডি ড্যামের দিকে। এখান থেকে 8 কিলোমিটার দূরে রঞ্জনডি ড্যাম। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি রঞ্জনডি ড্যামে। এটাকে যোগমায়া সরোবরও বলে। এই মুহূর্তে কোনো নৌকা নেই, দুটো নৌকা আসছে, ওই নৌকাতেই আমরা যাব এবং ওই পারে গিয়ে দেখব ওখানকার পরিবেশটা কেমন, তাই কী জন্যে এখানে এই জায়গাটাকে পুরুলিয়া সুন্দরবন বলা হয়
সেটা যতক্ষণ না ওই পারে যাচ্ছি মনে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমার সাথে থাকুন এবং চলুন ওখানে যাওয়া যাক। আমাদের বোট রাইড শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে টিকিট কাটলাম। এমনিতে 30 টাকা করে টিকিট, একদিকটা নিয়ে যায়। আমি বললাম পুরোটা দেখবো, তার জন্য আর কিছু বেশি দিয়েছি। তো রঞ্জনডি ড্যামে ঘুরছি। এখানে আসার কোনো প্রস্তুতি ছিল না আমাদের, কালকেই ঠিক হয়েছে এই জায়গাটা। তো সত্যি করে এখন এসে বুঝতে পারছি যে এখানে না এলে মিস করতাম। এটা প্রথম আমার বন্ধুর চোখই পড়ে একটা ফেসবুক পেজে যে এরকম রঞ্জনডি বলে একটা ড্যাম আছে, সে যেটা নাকি পুরুলিয়ার সুন্দরবন বলা হয়। তো সত্যি এখানে এসে দেখছি যে হ্যাঁ, সত্যি সুন্দরবন, অসাধারণ জায়গা। আর এই সময় সূর্য অস্ত যাচ্ছে, তো সূর্যের আলোটা খুব ভালো মতো পড়ছে এই লেকের জলে, বেশ লাগছে। সত্যিই খুব মিস করতাম যদি না আসতাম। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সিজন চেঞ্জ হলে গ্রীষ্মকালটাতে কি করে থাকে কি না থাকে এখন দারুণ লাগছে। লকডাউন চলছে, তো স্কুল নেই, ভালো চলে মারে এখন বেরোতে হবে না। আমাদের নৌকা বিহার এই মুহূর্তে শেষ হচ্ছে। বাবা লাফালাফি
শেষ হলো আমাদের এই বোটিং। রঞ্জনডি ড্যাম ঘুরে দেখে আমরা বেরিয়ে চলে এসেছি এবং বেরিয়ে এসে এই সোনাঝুরির জঙ্গলে দাঁড়ালাম। চলুন ভেতরে ঢুকে দেখাই কেমন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি তো শিহরিত হয়ে যাচ্ছি এই জায়গাটিতে। এই উইডিপিও একটা শিল্পের স্বাক্ষর বহন করে। একেবারে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। প্রতিটা মিনিটে আলো কমে আসছে, তাই ভিডিওতে আলো পেলেও আমার স্টিল ক্যামেরা ক্রমশ আইএসও বাড়িয়েই চলেছি। ইতিমধ্যে আইএসও 800। সোনাঝুরির জঙ্গলে ঢুকেছিলাম, সেটাও ঘুরে দেখালাম আপনাদের। ভিডিও শেষ করব, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের একটা কমেন্ট অবশ্যই আমার কাছে খুবই মূল্যবান, তাই কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে